শুভ সকাল বন্ধুরা। আজ হলো 25 জুন, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ধলাই বিধানসভা কেন্দ্রের রেশন কার্ড সংশোধনের কাজ শুরু। ডলুতে এয়ারপোর্ট, অর্থনৈতিক কমিটির অনুমোদন পরেই হবে শিলান্যাস। শিলচর থেকে বিমান পরিষেবা বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে বার্তা অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের। সাংসদ কোনাদকে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু। বড়খোলা উদারমন্দে মিনি বন্যা, গৃহহীন 367 পরিবার। খোলা হলো 4টি ত্রাণ শিবির। বানবাসীদের খোঁজ নিলেন কিশোর রাজদীপ। বিমানবন্দর থেকে সরাসরি দুর্গত এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে বিধায়ক কিশোর। কাছাড় হাইলাকান্দির জেলা কমিশনার বদলি, রাজ্যে ব্যাপক আমলাতান্ত্রিক রদবদল। নিখোঁজ বৃদ্ধার খুঁজে রুকনি নদীতে তল্লাশি, মেলেনি সন্ধান। নাগরিকত্বের প্রমাণ নয় পাসপোর্টও, বিদেশ মন্ত্রকের স্পষ্টীকরণে বাড়ল অস্পষ্টতা। এবং সর্বশেষ খবরটি হল হড়পা বানের তছনছ অরুণাচলের পশ্চিমাঞ্চল। মৃত এক, নিখোঁজ 4, ভূমিধসে ক্ষতিগ্রস্ত 6 জেলা, বেসে গেল শতাধিক বাড়িঘর, সেতু। এবারে শুনুন বিস্তারিত খবর। ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন সমবায় সমিতির অধীনে থাকা গ্রাহকদের রেশন কার্ডের সংশোধনের কাজ শুরু হলো। বুধবার সকাল 9টা থেকে ধলাই সমজেলা কার্যালয়ের সমবায় বিভাগে এই সংশোধন প্রক্রিয়া শুরু করা হয়েছে। কাছাড় জেলা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই বিভাগের ইন্সপেক্টর মকিদুর দাসের নেতৃত্বে সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। কাজ শুরু হতেই এদিন রেশন কার্ডের শত শত গ্রাহক এসে ভিড় জমান ধলাই সমজেলা কার্যালয়ের সমবায় বিভাগে। এদিন বাগাবাজার সমবায় সমিতি, ধলাই সমবায়, পালংঘাট সমবায়, ভুবনহিল সমবায়, ক্লেভার হাউস সমবায় এবং বরজালিঙ্গা সমবায় সমিতির অধীনে থাকা শত শত রেশন কার্ডের গ্রাহক রেশন কার্ড সংশোধনের জন্য ছুটে আসেন। এদিন সরবরাহ বিভাগের ইন্সপেক্টর মুখিদুর দাস বলেন, বুধবার থেকে ধলাই সমজেলা কার্যালয়ের সমবায় বিভাগে ধলাই বিধানসভা কেন্দ্রের রেশন কার্ড সংশোধনের কাজ শুরু করা হয়েছে। তিনি বলেন, সংশোধনের জন্য এখন পর্যন্ত সহস্রাধিক জনগণের দরখাস্ত জমা পড়েছে তার কাছে। তিনি বলেন, প্রতি বুধবার ধলাই সমজেলা কার্যালয়ে এই সংশোধন প্রক্রিয়ার কাজ জারি থাকবে। পরবর্তী খবরটি হল ডলুতে এয়ারপোর্ট, অর্থনৈতিক কমিটির অনুমোদনের পরই হবে শিলান্যাস। ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে প্রশাসনিক প্রক্রিয়া এখন অন্তিম পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির অনুমোদন লাভের পরই হবে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন। অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির কাছ থেকে প্রকল্পের ব্যয়ের অনুমোদনের জন্য পাবলিক ইনভেস্টমেন্ট বোর্ডের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া চলছে। রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়স্থকে চিঠি লিখে একথা জানান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু। তিনি আরও জানান, ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট প্রকল্প ইতিমধ্যে সাইট ক্লিয়ারেন্স বা স্থান সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার পর কেন্দ্রীয় এই মন্ত্রক থেকে বিমানবন্দরটি নির্মাণের জন্য প্রিন্সিপাল অ্যাপ্রুভেল প্রদান করা হয়েছে চলতি বছরের 13 মার্চ। শুধু তাই নয়, এর আগে 26 ফেব্রুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক থেকেও পরিবেশগত ছাড়পত্র পাওয়া গেছে। এখন অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি থেকে প্রকল্পে ব্যয়ের অনুমোদন লাভ করলেই যথাসময়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ বিষয়ে গত 9 মার্চ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে একটি চিঠি লিখে ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের বিষয়ে অগ্রগতি এবং শিলচর বিমানবন্দর থেকে বেসরকারি বিমান পরিষেবা বৃদ্ধির বিষয়ে অনুরোধ জানান রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়স্থ। তার ওই চিঠির উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী নাইডু জানান, প্রতি সপ্তাহে বেসরকারি সংস্থা ইন্ডিগো শিলচর থেকে গুয়াহাটি, আগরতলা এবং কলকাতা রুটে 62টি বিমান পরিষেবা রয়েছে। বেসরকারি বিমান পরিষেবা বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নাইডু উল্লেখ করেন যে 1994 সালের মার্চ মাসে এয়ার কর্পোরেশনস অ্যাক্ট বাতিলের পর ভারতের অভ্যন্তরীণ বিমান পরিষেবা নিয়ন্ত্রণমুক্ত রয়েছে। বিমান সংস্থাগুলো তাদের বাণিজ্যিক ও পরিচালনাগত সম্ভাব্যতা বিবেচনা করে যে কোনো ধরনের বিমান ব্যবহার করে সক্ষমতা বৃদ্ধি করতে এবং তাদের পছন্দমতো বাজার ও নেটওয়ার্ক রুট নির্বাচন করতে পারে। এরপরও অভ্যন্তরীণ বিমান সংস্থাকে শিলচর বিমানবন্দরে এবং সেখান থেকে বিমান পরিষেবা বৃদ্ধির বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। অতিরিক্ত বিমান চলাচল পরিচালনার সুবিধার্থে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া প্রস্তুত রয়েছে।
রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নাইডু জানান, বিমানবন্দরের উন্নয়ন এবং জনগণের কল্যাণের লক্ষ্যে যে কোনো পরামর্শ সর্বদা স্বাগত এবং সে অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। পরবর্তী খবরটি হল, বড়খলা উদারবন্দে মিনি বন্যা, গৃহহীন 367 পরিবার। প্রবল ঝড় বৃষ্টিতে পাহাড়ি ডলু নদীতে হঠাৎ জলস্থিতি দেখা দেওয়ায় সুবং ও ডলুজিপির নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে 2 জিপির 367 পরিবার 4টি ত্রাণ শিবিরে আশ্রয় নেয়। সূত্রে খবর, সুবং জিপির বড়বন নাজিরবন সুবং 10 নম্বর ডলুজিপির ইটখোলা অঞ্চলে হঠাৎ ডলু নদীর প্লাবনে মিনি বন্যার রূপ নেয়। বুধবার ভোর থেকেই এসব অঞ্চলের বসতবাড়িতে বন্যার জল দ্রুত গতিতে ঢুকতে থাকে। মুহূর্তের মধ্যে কোনো কোনো বাড়িতে 4-5 ফুট উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদীর জল ধীরলয়ে কমছে। এর ফলে অনেকের বাড়ি থেকে বন্যার জল নামলেও পলিমাটি জমে রয়েছে। এতে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ডলু নদীর জলস্ফীতিতে কমপক্ষে 367 পরিবার গৃহহীন হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে বড়বন এলপি স্কুলে 62 পরিবার, নাজিরবন এলপি স্কুলে 110 পরিবার, সুবং 10 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে 130 পরিবার, ডলু টিলা লাইন এলপি স্কুলে 65 পরিবার। এদিকে ডলু নদীর জলস্ফীতিতে অসহায় বানবাসীদের খোঁজ নিতে বড়খলার বিধায়ক কিশোরনাথ ছুটে আসেন। তিনি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বানবাসীদের ব্যক্তিগতভাবে কলা ব্রেড বিতরণ করেছেন। এদিন বড়বন অঞ্চলে গত সোমবার ডলু নদীতে ডুবে মৃত্যু হওয়া প্রণব দাসের পরিবারের খোঁজ নিয়ে আর্থিক সাহায্য করেন বিধায়ক কিশোরনাথ। সফর সঙ্গে ছিলেন বিজেপি জেলা ওবিসি মোর্চার প্রাক্তন সম্পাদক অমলনাথ, বিজেপি বড়খলা মণ্ডল সাধারণ সম্পাদক কল্লোলজিৎ চক্রবর্তী এবং আরও অনেকে। বিধায়ক কিশোরনাথ এদিন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ডলু নদীর তাণ্ডব লীলায় গৃহহারা পরিবারের খবর সকালে গুয়াহাটি থাকতে পেয়েছি। শিলচর বিমানবন্দর থেকেই সোজা এখানে এসেছি বানবাসীদের খোঁজ নিতে। বানবাসীরা খুব কষ্টে আছেন, তাদের বাড়িঘরের অনেক ক্ষতি হয়েছে। ডিডিএমের সঙ্গে কথা হয়েছে, ত্রাণ শিবিরে ত্রাণও পৌঁছেছে। 2টি শিবিরে আমিও বিতরণ করেছি। এরা আরও 2-1 দিন শিবিরে থাকতে পারেন। শিবিরে থাকলে যাতে ত্রাণ পায় সেই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি আরও বলেন, গত সোমবার বড়বন্দে ডলু নদীতে জলে ডুবে মৃত্যু হওয়া পরিবারে সরকারি সাহায্য পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি ব্যক্তিগতভাবে কিছু অর্থ পরিবারের হাতে তুলে দেন। পরবর্তী খবরটি হল, নাগরিকত্বের প্রমাণ নয় পাসপোর্টও, বিদেশ মন্ত্রকের স্পষ্টীকরণে বাড়ল অস্পষ্টতা। চলতি বছরের শুরুতে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের সময়ে স্পষ্ট হয়ে গিয়েছিল, আধার ও ভোটার আইডি নাগরিকত্বের প্রমাণ্য নথি নয়। তাহলে ভারতের নাগরিকত্বের প্রমাণ কি? অধিকাংশ মানুষই মনে করতেন পাসপোর্ট। কোনো ব্যক্তিকে ভারত সরকার পাসপোর্ট দিয়েছে মানেই তিনি এই দেশের নাগরিক, এমনটাই ছিল সাধারণ ধারণা। কিন্তু পাসপোর্ট ও নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত নথি নয়, বুধবার স্পষ্ট করে দিল কেন্দ্র। এদিন 14তম পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে এক বিশেষ বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক। সেখানেই বলা হয়েছে, পাসপোর্ট কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত নথি নয়। মন্ত্রক জানিয়েছে, পাসপোর্ট মূলত আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে সরকারের জারি করা একটি ট্রাভেল ডকুমেন্ট বা ভ্রমণ সংক্রান্ত পরিচয়পত্র মাত্র। কেন্দ্রের এই ঘোষণায় অবশ্যই অস্পষ্টতাই বেড়েছে সাধারণের মনে। তাহলে ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রামাণ্য নথি কোনটি? এই পুরো বিষয়টিতে একটি অদ্ভুত বৈপরীত্য রয়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ ভারতের পাসপোর্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই দেওয়া হয়। ভারতের নাগরিক না হলে কারো পক্ষে ভারতীয় পাসপোর্ট পাওয়া সম্ভব নয়। এমনকি ভারতে দ্বৈত নাগরিকত্বেরও সুযোগ নেই। অন্য কোনো দেশের নাগরিকত্ব নিলে ফেরত দিতে হয় ভারতীয় পাসপোর্ট। তা সত্ত্বেও একে কেন নাগরিকত্বের অকাট্য প্রমাণ হিসেবে গণ্য করা হবে না, তা মাথায় ঢুকছে না অনেকেরই। পরবর্তী খবরটি হল, কাছাড় ও হাইলাকান্দির জেলা কমিশনার সহ রাজ্যের মোট 24 জন শীর্ষ আধিকারিককে রদবদল করা হয়েছে। বুধবার আসাম সরকারের এক সরকারি বিজ্ঞপ্তিতে একাধিক আইএএস ও এসিএস কর্মকর্তার বদলি ও নতুন দায়িত্ব প্রদানের কথা ঘোষণা করে। বিজ্ঞপ্তি অনুযায়ী কাছাড়ের জেলা কমিশনার আয়ুষ গোরকে সমগ্র শিক্ষা ও সম্মিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন দক্ষিণ সালমারা মানকাচরের জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা।
উদালগুড়ির জেলা কমিশনার জয় বিকাশকে হাইলাকান্দি জেলার দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া বরপেটার জেলা কমিশনার রোহন কুমার জাকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব এবং আসাম রেজিলিয়েন্ট রুরাল ব্রিজ প্রোগ্রামের প্রকল্প পরিচালক করা হয়েছে। পি বিজয়া ভাস্কর রেড্ডিকে সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ মুখ্য সচিব সৈয়দাইন আব্বাসীকে আবাসন ও নগর বিষয়ক দপ্তরের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সেচ বিভাগের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। সমগ্র শিক্ষা অসম মিশনের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ওম প্রকাশকে পরিবেশ ও বন দপ্তর এবং দক্ষতা কর্মসংস্থান ও উদ্যোগিতা বিভাগের কমিশনার ও সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। পরবর্তী খবরটি হল, রুকনি নদীর পাড়ে মিলল লাঠি। হদিশ নেই দোলাইয়ের শেওরার তলজিপির বাগিয়ালা গ্রামের 78 বছর বয়সী বৃদ্ধা বেলারানী দাসের। এই ঘটনা এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, বেলারানী দাস দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না। বুধবার সকালে তার ছেলে মনয় কুমার দাস মাকে খাবার খাইয়ে কিছু কাজের জন্য বাইরে যান। দুপুর প্রায় 2টার দিকে বাড়িতে ফিরে তিনি দেখতে পান ঘরের দরজা বন্ধ থাকলেও তার মা বাড়িতে নেই। এরপর তিনি আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তার পূর্ব দিকে অবস্থিত রুকনি নদীর ঘাটে মায়ের ব্যবহৃত লাঠিটি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি লায়লাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টে জানানো হয়। খবর পেয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টের পুলিশ এবং এনডিআরএফ ও এসডিআরএফের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রুকনি নদীতে তল্লাশি অভিযান শুরু করে সন্ধ্যা পর্যন্ত নদীতে ব্যাপক অনুসন্ধান চালানো হলেও বৃদ্ধার কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার পুনরায় রুকনি নদীতে তল্লাশি অভিযান চালানো হবে। এদিকে নিখোঁজ বেলারানী দাসের 2 ছেলে মনাই কুমার দাস ও জ্যোতিষ কুমার দাস সহ পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। ঘটনার পর থেকে গোটা এলাকায় উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।